কিংবা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কথা চিন্তা করে অপারেশন ডেভিল হান্টের আওতায় খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজিদেরকে নিয়ে এসে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তারের পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদেরকে ছুটানোর জন্য কিংবা তাদেরকে মুক্ত করার জন্য থানায় গিয়ে লবিং করে, তদবির করে, এমনকি পুলিশের উপরে হামলা চালানোর ঘটনাও আমরা দেখেছি। এরকম ঘটনা গণ অধিকার পরিষদ গভীরভাবে উদ্বেগের সাথে জানাচ্ছে, যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করলাম, আর যারা রাজনৈতিক দলের নেতাকর্মী তারা টাকার বিনিময়ে আওয়ামী সন্ত্রাসীদেরকে ছাড়ানোর জন্য থানায় গিয়ে লবিং করবে, তদবির করবে, আর ওই পুলিশের উপরে হামলা চালাবে, তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রাখার কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে সে যেই দলেরই হোক, যে মতেরই হোক, তাদেরকে অবশ্যই গ্রেপ্তারের আওতায় নিয়ে আসতে হবে। প্রিয় বন্ধুগণ, নির্বাচন নিয়ে অনেক আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা স্পষ্ট করে বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের অত্যন্ত গর্বিত একজন ব্যক্তি, বাংলাদেশের জনগণের অহংকারের একজন জায়গায় তিনি রয়েছেন। সেই জায়গা থেকে তার যে উপদেষ্টা পরিষদ এবং তার চতুর্দিকে যারা রয়েছে, সেখানে এখনো আওয়ামী দোসর এবং বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার এজেন্সির প্রেসক্রিপশন বাস্তবায়নকারী লোকজন বসা এবং তাদের মাধ্যমে তার যে সরকারি কার্যক্রম সেগুলো তারা পরিচালনা করে যাচ্ছেন। সেই জায়গা থেকে নানান সংকট, ঝুঁকির উদ্ভব ইতিমধ্যে হয়েছে। আমরা প্রধান উপদেষ্টাকে একাধিকবার বলেছি, সরকারকে বলেছি যে এই উপদেষ্টা পরিষদ আপনারা অতি দ্রুত এর পরিসর বৃদ্ধি করুন, এটাকে পুনর্গঠন করুন এবং জাতীয় সরকারের রূপ দেন। তারা কিন্তু সেদিকে পা বাড়ায় নাই কিংবা আগায় নাই। সেই জায়গা থেকে আমরা একাধিকবার বলেছি, এই সরকারের ফিটনেস দিয়ে, এই সরকারের ক্যাপাসিটি দিয়ে জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয়। তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকিয়ে আমরা বলতে চাই, এই মানুষটি বাংলাদেশের গর্ব, যেহেতু তাকে আমরা কোনোভাবেই ব্যর্থ হতে দিতে পারি না। তিনি যাতে ব্যর্থ না হন এবং তার যে একটা গ্লোবাল ইমেজ, এই ইমেজে যাতে কালো কোনো দাগ না লাগে, এই জন্যই আমরা গণ অধিকার পরিষদ বারবার বলে আসছি যে আপনারা অতি দ্রুত একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সসম্মানে আমরা যাতে বিদায় জানাতে পারি এবং তার যে আন্তর্জাতিক ক্যারিয়ার, গ্লোবাল ইমেজ, এটা যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে অক্ষুণ্ণ থাকে। সেই জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। যাই হোক, আমাদের যে লিখিত বক্তব্য সেটা পাঠ করবেন আমাদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান। জি, ধন্যবাদ সবাইকে এবং ফারুক হাসান ভাইকে। আপনারা জানেন যে এই সমসাময়িক পরিস্থিতিতে আমাদের যে আজকে সংবাদ সম্মেলন, এই সংবাদ সম্মেলনে আমাদের দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করবেন আমাদের দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান। তার আগে আমি ছোট্ট একটি কথা বলি, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে দুইটি জেলার এসপির সাথে গত কয়েকদিনের ভিতর কথা বলেছি সরাসরি। ওনারা বলেছে যে আওয়ামী লীগের যারা চিহ্নিত অপরাধী তাদেরকে গ্রেপ্তার করার পরেও একটি রাজনৈতিক দলের একাধিক গ্রুপ শুধু অর্থের বিনিময়ে তাদেরকে ছাড়ানোর জন্য স্থানীয় প্রশাসনকে ফোর্স করে। এই বিষয়টি আশা করি যে দলের বিরুদ্ধে অভিযোগটি আসছে তারা গুরুত্বের সাথে খতিয়ে দেখবে। এটা তাদের মধ্যে আমাদের আহ্বান। এই মুহূর্তে আমাদের বক্তব্য রাখবেন জনাব রাশেদ খান, গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক। আচ্ছা, ফোনগুলো একটু সবাই সাইলেন্ট রাখবেন। হ্যাঁ, প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক আন্দোলন, কোনো আন্দোলন এই সরকার নিজেরাই তৈরি করছে, আবার কোনো আন্দোলন আওয়ামী লীগের প্রেতাত্মারা তৈরি করছে। এছাড়া আমরা দেখেছি যে যারা সাধারণ মানুষ এবং চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, তারাও তাদের কোনো দাবিতে আন্দোলন করছে। তার মানে বাংলাদেশে অভ্যুত্থানের পরে তিন ধরনের আন্দোলন হয়েছে। এক, সরকারের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের প্রেতাত্মারা এবং সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা। এই বিষয়গুলো নিয়েই আমাদের উদ্বেগ জানানোর জন্যই আজকের এই সংবাদ সম্মেলন। এই মুহূর্তে দলের পক্ষ থেকে আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য আমি আপনাদের মাঝে তুলে ধরছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক আন্দোলন সরকারের স্থিতিশীলতার পথে ব্যাঘাত সৃষ্টি করছে। তারই
ধারাবাহিকতায় গত 5 ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে বুলডোজার দিয়ে ধানমন্ডি 32 সহ সারা দেশের বিভিন্ন জায়গায় বাড়িঘরে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালানো হয়েছে। যেখানে ভাঙচুর চালানো হয়েছে সেখানে কোনো আওয়ামী লীগ নাই। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ওবায়দুল কাদের নাই। ধানমন্ডি 32-এ শেখ হাসিনা নাই। এবং যে সকল স্থাপনায় বা বাড়িতে হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সেখানে কোনো আওয়ামী লীগের অস্তিত্ব নাই। আওয়ামী লীগ আসলে কোথায় আছে? আওয়ামী লীগ আছে সচিবালয়ে, পুলিশে, র্যাবে, বিজিবি সহ প্রশাসন ও সরকারের সকল সেক্টরে আওয়ামী লীগের সুবিধাভোগীরা বহাল তবিয়তে রয়েছে। এমনকি এই উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের সুবিধাবাদীরা এবং মুজিববাদী সৈনিকরা রয়েছে। আপনারা জানেন উপদেষ্টা ফারুকী সাহেব তিনি গত 7ই আগস্ট তার ফেসবুকে পোস্ট করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দায়িত্ব হবে ধানমন্ডি 32-এর বাড়ি সংস্কার করা এবং প্রদর্শন করা। অথচ আমরা এই উপদেষ্টা পরিষদের মুক্তি খেয়ে আমরা বিপ্লবী বয়ান শুনছি, যেখানে বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুজিববাদী সৈনিক বশির আহমেদ, আলী ইমাম মজুমদার এবং ফারুকীদেরকে উপদেষ্টা পরিষদের জায়গা করে দেওয়া হচ্ছে। অন্যদিকে মুজিববাদের বিরুদ্ধে ব্যাপক বয়ান তৈরি করা হচ্ছে। এটা আসলে কিসের নমুনা? কিসের নমুনা আপনারাই বলেন। গণ অভ্যুত্থানের 6 মাস পরেও সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এই ধরনের ঘটনা সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ। এবং একই সাথে এই ধরনের ঘটনা সরকারকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলানোর শামিল। একদিকে সরকার রয়েছে, অন্যদিকে সরকারের কোনো উপদেষ্টা এই ভাঙচুরকে তারা উৎসব হিসেবে উপভোগ করার আহ্বান করেন।